এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে যখন প্রায় সম্ভবত দুপুর 1টার দিকে আমাকে ফোন দেয় একটু গণভবনে ও ঢাকা যাওয়ার জন্য। সেজন্য আমি শুক্রবার জুম্মার নামাজ পড়ে আমাদের বাসায় এবং আশেপাশে যারা ছিল, আমাদের যারা সাথে একসাথে ছিল, আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে গাজীপুরের বাসা থেকে রওনা দিই। সেই জায়গায় রওনা দেওয়ার মধ্যে আমি এবং আমাদের সহকর্মীরা যারা ছিল, ওইখানে প্যানেল মেয়র ছিল এবং নির্বাচিত কাউন্সিলররা ছিল। আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলছি, 19শে জুলাই 2024 সম্ভবত শুক্রবার ছিল, প্রায় 1টা সময় গণভবন থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা আসার জন্য আমাকে বলে। তাৎক্ষণিক আমি জুম্মার নামাজ পড়ে এবং আমাদের যারা সহকর্মীরা ছিল, আমাদের নির্বাচিত প্যানেল মেয়র এবং কাউন্সিলররা, এখানে সর্বদলীয় কাউন্সিলররা ছিল এবং আমাদের মহল্লা যারা ছিল, আমাদের বিশেষ করে আমাদের বাসায় যারা ছিল, তাদেরকে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। গাজীপুর থেকে যখন আসা শুরু করেছিলাম, টঙ্গী ব্রিজ পাড়িয়া যখন আমরা উত্তরা ঢুকি, তখন এসে দেখলাম কিছু উচ্ছৃঙ্খল লোকজন রাস্তাঘাটে এলোপাথারি ভাবে তারা হাঁটা চলা করছে। তখন অনেকে আমাকে দেখেছে, দেখে আমাকে সালাম দিয়েছে, আমিও ভালো মন্দ জিজ্ঞেস করেছি এবং আমি এক পর্যায়ে তাদের সামনে নেমে কথা বলেছি। অত্যন্ত দুঃখের বিষয়, যেটা ফ্লাইওভারের পরে দক্ষিণ পাড় যেটাকে বলে, ওই জায়গা থেকে পিছন ছাড় থেকে প্রথমে একটি ডিল দেয়, তারপরে আরেকটা ডিল আমি মনে করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন দেখতে পেলাম আমার মাথায় আঘাত লেগেছে, তারা আমার এখানে মাথায় গুলি করেছে এক সাইড থেকে। সে জায়গায় কোনো ছাত্র ছিল না, কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছিল না, অপরিচিত মুখ ছিল এবং তারা দূর থেকে কিছু ছাইড থেকে আমার মাথায় গুলি দিলে আমি নিচে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমার শরীর রক্তাক্ত হয়ে যায়। তখন আমার সাথে যারা ছিল, আমি তাদেরকে বলি আমাকে যে কোনো একটি হসপিটালে নিয়ে যাও। তখন আমাকে তারা ধরে আমার পাশে দাঁড়িয়ে থেকে আমাকে হসপিটালে নেওয়ার সময়, যেটা 7 নম্বর সেক্টর উত্তরা, সেই গলি দিয়ে যখন নেওয়া শুরু করেছিল, তখন চারপাশ থেকে আমার নাম ধরে বলছে তাকে পাওয়া গেছে, তাকে শেষ করতে হবে। সেই হিসেবে আমি পাশেই একটি, যেখানে আমাদের বিরোধী দলীয় নেতা GM কাদেরের বাসা এবং পাশে একটি বাসার মধ্যে 3তলা বাসাটা সম্ভবত ছিল, তখন আমি ওই বাসায় সাইডে ঢুকে পড়ি। ঢুকে পড়ার সাথে সাথে তারা চারদিক থেকে ফোন দিয়ে তাদের যেসব অস্ত্রধারী লোক ছিল, তারা আমার যে বাসায় অবস্থান করছিলাম সেই বাস্তাটা চারদিকে ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে তারা নিচ থেকে বাসার প্রত্যেকটি রুম এবং দরজা জানালা যা ছিল, এটা সম্ভবত পরে শুনছি একটি বাইং হাউস ছিল, সেই বাইং হাউসের বিল্ডিং এর ভিতরে ঢুকে নিচ থেকে প্রত্যেকটা 1তলায় 2তলায় প্রত্যেক ফ্লোরে 3তলা পর্যন্ত তারা প্রত্যেকটি রুম ভাঙচুর করে। যেহেতু আমার মাথায় আঘাতপ্রাপ্ত, আমার শরীরের পুরা রক্তই প্রায় অনেকটুকুই পড়ে গেছে, তখন আমি এখানে গিয়ে আরেকটি তোয়ালে দিয়ে আমার মাথাটা বেঁধে নেই। তখন আমার গলা শুকিয়ে গেছিল, আমি পানি পাচ্ছিলাম না। তখন বাথরুমের যে টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েল থেকে পানি মুখে নেই এবং আমি মুসলমান হিসেবে দোয়া কলমা পরে রেডি হয়েছি, কারণ মাথার যেভাবে আঘাত লেগেছে এবং আরেকটি আমার ইটের ঢিল লেগেছে এবং মাথায় একটি গুলিও লেগেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন 22টা শিলে দিয়েছে। বিশেষ করে প্রত্যেকটি রুম 1তলা থেকে 3তলা পর্যন্ত আমাকে খুঁজেছে এবং প্রত্যেক রুমগুলা দরজা জানালা যা ছিল সেগুলো লুটপাটও করেছে এবং প্রত্যেকটা ভাঙচুর করেছে। তাদের কাছে অস্ত্র সহ তারা অবস্থান নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সে আমাকে ফোন দিয়েছে, আমি কথা বলেছি, আমার বাঁচার জন্য আমি বলেছি এবং অন্যান্য নেতৃবৃন্দরা আমাকে ফোন দিয়েছে। তখন পুলিশ এখানে ছিল, তাদেরকে পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে এবং আমি বলেছি যেহেতু আমি এই অবস্থায় আছি, আমার স্মৃতিশক্তি তখন সম্পূর্ণ কাজও করতেছিল না, যতটুকু আমি পেরেছি আমি দোয়া কলমা পড়ে আমি ফ্লোরে বাথরুমের এখানে শুয়ে পড়ি। তখন থেকেই আর চারদিকে সেই শব্দ, আর মানুষের অনেকে তারা গায়ে হাত দিয়েছে, আর কয়েকজনের কাউন্সিলর তাদের মাথা ফেটে গেছে,
তাদের রড দিয়ে বাড়ি দিয়েছে এবং আমাদের কিছু ছেলেপেলেরা যারা আশেপাশে আসছিল আমাকে খোঁজার জন্য প্রত্যেককেই তারা আঘাত দিয়েছে। এক পর্যায়ে আমাদের এক সহকর্মী, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল টঙ্গী সরকারি কলেজের, সেই জুয়েল মোল্লা, সে আমাদের পাশে শুনে আসছিল। তখন সে যখন প্রথম, আমি যেহেতু বলেছিলাম আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক, আমার বিশ্বাস হয়তোবা শেষ হসপিটালের গেটে আমাকে দেখার জন্য তারা ওইখানে গিয়েছে। তখন সে যখন আমাদের নাম বলল তখন তাকে ধরে তাকে ওইখানে তারা মেরে গাছের মধ্যে শুনলাম ঝুলিয়ে রেখেছে। তার বিভৎস চেহারা আমি পরবর্তীতে দেখি। এবং আপনারা জানেন আমাকে প্রথম পুলিশ উদ্ধার করতে যাই, প্রথম পর্যায়ে এখানে প্রায় 2 ঘন্টার উপরে আমি অবস্থান করি। তখন সে পুলিশটাকে আমার উদ্ধার করতে পারে নাই। উত্তরার সাবেক মাননীয় সংসদ সদস্য, কাউন্সিলররা, উত্তরা এলাকাবাসী আমাকে উদ্ধার করতে যায়, তখন তারাও গিয়ে উদ্ধার করতে পারেনি। সর্বশেষ পুলিশের আরেকটি মহানগরের টিম তারা যায়। ওই সময় প্রায় মাগরিবের সময় চলে গেছে, 6টার পরে সময়টা সম্ভবত ছিল। সেই সময় আবার আমাকে বলা হইলো হেলিকপ্টার পাঠানো হয়েছে যে কোনোভাবে উদ্ধারের জন্য। যেহেতু আমার চারপাশ দিয়ে 6 তলা বিল্ডিং ছিল, আমি যে বিল্ডিংটা ছিলাম সম্ভবত 3 তলা অবস্থান ছিল, আমার কোনো অবস্থায় ছাদে আসা সম্ভব হয়নি, তো সে হেলিকপ্টার দিয়ে আমাকে উদ্ধার করতে পারেনি। তৃতীয় ধাপে পুলিশের আরো কয়েকটি ফোর্স গিয়ে সাজুয়ানে গিয়ে তারা সর্বশেষ চারদিকে গিয়ে ঘেরাও করে আমাকে উদ্ধার করে। এবং উদ্ধার করার পরে আপনারা জানেন যখন আমাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সেখানে বাধা দেওয়া হয়েছে। ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার সময় ছিল, ওই জায়গায় আমার গাড়ি বাধা দেওয়া হয়েছে। সর্বশেষ কলমিটোলা হসপিটাল আমাকে নিয়ে যাওয়া হয়। তখন আমার মাথার মধ্যে প্রায় 22টি শিলি দেওয়া হইল। তখন ডাক্তার এবং অন্যান্য যারা ছিল তারা বলছিল যেহেতু এ রোগী গুরুত্বপূর্ণ এবং তার মাথায় যে আঘাত লেগেছে তার বাঁচার সম্ভাবনাটা খুব কম। তাৎক্ষণিক আমাকে আমার কিছু আত্মীয় স্বজন এবং আমাদের লোকেরা আসেন, এসে তারা সিঙ্গাপুরে যোগাযোগ করেন টিকিট কি অবস্থা বা কিভাবে যাওয়া যায়। অনেক সময় নেট বন্ধ ছিল, চালু ছিল, যোগাযোগটা করা অনেক সময় কঠিন হয়ে গেল। তারপরে আমাকে রাত্রে সেই কলমিটোলা হসপিটাল থেকে এয়ারপোর্টে এনে সিঙ্গাপুরে নিয়ে আসা হয়। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে আমাকে নিয়ে এসে, বিমান থেকে নিয়ে এসেই আমাকে এই হসপিটালে সে 2 তারিখে, আগস্টের 2 তারিখে যখন আমাকে আসার জন্য পারমিশন দেয়, আমি 2 তারিখে রাত্রেই দেশের টানে, যেহেতু আমার মা আছে, আমার ভাই বোনের আছে এবং আমাদের এলাকাবাসী আছে, যেহেতু আমি এই শহরের মেয়র ছিলাম, আমার মাও এই শহরের মেয়র, মানুষের যেন জানমালের ক্ষতি না হয় সেই জন্য আমি তাৎক্ষণিকভাবে অসুস্থ শরীর নিয়েও আমি দেশের উদ্দেশ্যে বাংলাদেশে চলে আসি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 19শে জুলাই যখন আমাকে মৃত্যুর জন্য, এবং আমার সাথে জুয়েল মোল্লাকে তখন মৃত্যু হয়েছে এবং আরেকজন লোক ছিল তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। সেই কঠিন পরিস্থিতিও 20 তারিখে আমার মা, আমাদের যে বাড়ি গাজীপুর, সেই বাড়ির মধ্যে রাত্রে অ্যাটাক করে। তখন মাকে বিজেপি এবং আমাদের গাজীপুর সিটি মেট্রো পুলিশ কমিশনার সহ তারা এসে আমার মাকে পুলিশ কমিশনের বাসায় নিয়ে যায়। কারণ যেহেতু আমার মা একজন বৃদ্ধ মানুষ, উনি গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র, তার জীবন রক্ষার্থে। এবং আপনারা জানেন ওই দিন রাত্র আমাদের বাড়ির, শুধু আমাদের বাড়িটা আবার ভাঙচুর করে আমার মা যে রুমটা ছিল সেটার মধ্যেও তারা করেছে। অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় এবং সততা, যেটা সত্য মানুষকে জানা উচিত। সেই ঘটনার সাথে আমার বাসা গাজীপুরে, এখানে কোনো ছাত্ররা আসে নাই। এবং উত্তরা যে ঘটনাটা, ওই জায়গায় কোনো ছাত্র আমি কাউকে দেখি নাই। কারণ ছাত্ররা, আমরা ছাত্র রাজনীতি করে এসেছি, আমাদের জীবনটা এখানে ছাত্র রাজনীতির মাধ্যমেই। ছাত্ররা তারা আমার এবং আমার বাড়ির, তারা ওই সময় কোনো ক্ষতি সাধন করে নাই। কিন্তু পরবর্তীতে দেখলাম তারা এইসব ছাত্রদের নাম দিয়ে যারা লুটপাট, ভাঙচুর এবং মানুষ হত্যা করার জন্য যেসব কাজগুলা করেছে,
এগুলো আমাদের গাজীপুরের সিটি এবং ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সেই হিসাবে আমাদের বিশ্বাস, আমাদের নগরবাসী, গাজীপুর মানুষ, আমি সবাইকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়েই, সব পেশার মানুষকে নিয়ে এখানে মানুষের সেবা দিয়েছি। গাজীপুরের মানুষ আমি বিশ্বাস করি, কারণ আমি গাজীপুরে দিনে রাত্রে প্রায় 18 ঘন্টা আমি এখানে রাত্রে দিনে কাজ করতাম। আমি বেশিরভাগ সময় রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত রাস্তাঘাটে কি কাজ হয়, শহরবাসী কিরকম আছে, কোনো দিন আমাদের গাজীপুরের মানুষ আমাদেরকে দিকে কোনোদিন রাগ করেও কথা বলে নাই। আমাদের শহরটা পবিত্র ভূমির মতন আমি এবং মা আমাদের লোকজনকে নিয়ে আমরা সবাই একসাথে বসবাস করছি। সেই গাজীপুরে আমাদের কোনোদিন কেউ কোনো ক্ষতি করা তো ভালো কথা, যেহেতু আমার বাড়িতে কোনো সময় গেটও ছিল না, আমরা এই শহরের মানুষকে নিয়ে একসাথে থাকতাম। কিন্তু যারা ক্ষমতার লোভ, যারা রাষ্ট্র দখল করতে চাইলো, তারা যখন আমরা ঢাকা ঢুকলাম, মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের ভালো চিন্তা করে মানুষের, আমাদের সাথে কোনো মানুষের তো অস্ত্র ছিল না। ভিডিও ফুটেজগুলো আছে, আপনারা দেখেন। এখানে জাতিসংঘের যে রিপোর্ট দিয়েছে, আমি তাদের প্রতি বলতে চাই, আপনারা সঠিকটা জানুন, সঠিকটা বুঝুন, সঠিক বাস্তবায়নটা আপনারা দেখে শুনে একটা রিপোর্ট করেন। আমাকে গুলি করা হইলো, আমাকে আহত করা হইলো, আমার সাথে 2 জন মানুষ মেরে ফেলা হইলো, আমার সাথে এখানে সর্বদলীয় কাউন্সিলররা ছিল, তাদের মাথায় আঘাত করা হলো, তাদের শরীরে আঘাত করা হলো। আমাদের কোনো লোক অন্য কারোর প্রতি আঘাত করে নাই, কারো গায়েও ধরে নাই। সেই জায়গায় আমাদের ভিডিও ফুটেজ আছে, কিন্তু অত্যন্ত বেদনাদায়ক, আমার মাথায় গুলি করা এবং শরীরে আঘাত করা হয়েছে। আমার সাথে 2 জন মানুষ এখানে মৃত্যুবরণ করেছে, আমার সাথে কয়েকজন কাউন্সিলর সহ আমাদের সহকর্মীদেরকে এখানে আহত করা হয়েছে। সেই কথাটা না বলে শুধু তারা এক ধরনের বলেছে, একটা পক্ষের আরেকটা পক্ষে, এখানে 2 পক্ষে আহত হয়েছে, এই ধরনের একটা বানোয়াট এবং অন্যের কথায় মিথ্যা তথ্য দিয়ে মানুষকে এবং মানবতার ক্ষতিটা করা হয়েছে। মানুষ যখন অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কোনো সন্ত্রাসী দ্বারা যখন ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি আন্তর্জাতিক মহল, জাতিসংঘ, তারা ন্যায় বিচারক, তারা ন্যায় কাজটি করেন। আমি অনুরোধ রাখবো, তার সত্যটা জেনে শুনে আমাদের ভিডিও ফুটেজগুলো দেখে এবং সশরীরে যারা যেখানে উপস্থিত ছিল সেসব এলাকাবাসীর মতামত নিয়ে নিরপেক্ষ একটি তদন্তের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসুক। সত্য জনগণ জানুক, বাংলার মানুষ জানুক, সারা পৃথিবীর মানুষ জানুক ন্যায় এবং কাদের মাধ্যমে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আবারও বলছি, আমি যেই জায়গায় আহত হয়েছি, যে জায়গায় গুলি আমার গায়ে দেওয়া হয়েছে এবং আমার সাথে 2 জন সহকর্মীর দিন জীবন দিতে হয়েছে, সেই জায়গায় কোনো ছাত্র ওইখানে ছিল না। দুপুরের সময় ওইখানে কোনো ভিডিও ফুটেছে আপনারা কেউ দেখবেন না ওইখানে কোনো ছাত্র। তাহলে কাদের হাতে অস্ত্র ছিল, কারা গুলি করেছে, কারা এইসব অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছে, সেটি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক তথ্যটা চলে আসে। আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ, আমি মৃত্যুর মুখ থেকে চলে আসছি। আমার সাথে 2 জন মানুষ যেহেতু মৃত্যুবরণ করেছেন, আমি ন্যায় বিচার চাই। আন্তর্জাতিক সংস্কার কাছে একটি সঠিক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমি সেই ন্যায় বিচার আশা করি। কারণ আমি একজন মানুষ, আমি একটা শহরের প্রতিনিধিত্ব করেছি, আমি একটা গাজীপুর সিটি কর্পোরেশনে আমি নির্বাচিত মেয়র। যেই নির্বাচনে, আমার নির্বাচনে বিএনপি, জামাত ইসলাম সহ সকল পার্টি অংশগ্রহণ করেছিল এবং আমার এই নির্বাচনের সকল দল সর্বশেষ নির্বাচনটা নিরপেক্ষ হিসেবে মেনে নিয়েছে। আমি সেই হিসাবে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করেছি। আমার জীবনের যেখানে নিরাপত্তা নাই, আমার সহকর্মীর যারা জীবন দিয়েছে, সে জায়গায় একটি আন্তর্জাতিক মহল, জাতিসংঘকে অনুরোধ করব, তারা পুনরায় তদন্ত করে সঠিক জিনিসটা বাস্তবায়নের জন্য, একটি রাষ্ট্রের জন্য, পরবর্তী একটি সরকার যেন যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না, ন্যায় বিচার পাবে, সকল মানুষের অধিকার সমান থাকবে, সকল মানুষ তার জীবন জীবিকার জন্য তার স্বাধীন দেশে যেন সে বসবাস করতে পারে, সে ধরনের আমি আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘের কাছে সেটা আশা করি। এবং আমার বিরুদ্ধে এবং আমাকে নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে, এটি একটি আংশিক রিপোর্ট। আমি মনে করি পূর্ণাঙ্গ রিপোর্টটা
তারা যেন পরবর্তীতে বাস্তবায়ন করে। বলেছি আমরা ছিলাম নিরস্ত্র, আমরা শুধু আমাদের নিজেরা পায়ে হেঁটে চলে গেছি। আপনারা সেটা ভিডিও ফুটেজ দেখেন। এখন পৃথিবীর মধ্যে স্যাটেলাইটের যুগ আছে এবং ওইখানে স্থানীয় যারা সাংবাদিক ছিল, স্থানীয় ক্যামেরা ছিল এবং সবার হাতে মোবাইল ছিল। সেই মোবাইলের মাধ্যমে আমাদের ছবি দেখুন। আমরা সবাই আমরা একটা নাগরিক হিসেবে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম এবং রাস্তার পাশ দিয়ে, রাস্তার এক সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সে জায়গায় আমাদের দূর থেকে আমাদের মাথায় আঘাত করা হইলো এবং গুলি করা হইলো এবং ডিল ছুড়ানো হইলো। এবং পরবর্তীতে দেখেছেন আমার সাথে যে সহকর্মী ছিল আমাদের অত্যন্ত স্নেহের জুয়েল মোল্লা, তাকে কিভাবে নির্মম ভাবে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হইলো। আঘাত প্রতিঘাত করা হইতো, তাহলে তো দুই পক্ষের কোনো না কোনো লোক আহত হইতো। আমার প্রতিপক্ষ কে ছিল? তারা তো কেউ আহত হয় নাই। তারা তো এক সাইড থেকে, অন্ধকার থেকে, কোনো বাসা থেকে, লুকিয়ে থেকে, আড়াল থেকে, রাস্তার এক প্রান্ত থেকে তারা আঘাত করেছে। আমাদের কারো হাতে তো কোনো ধরনের লাঠি বা ডিল কিছুই ছিল না। সেটার প্রমাণ আছে, আমি সেই প্রমাণটা উপস্থাপন করতে চাই। এবং সেটা আমি আবারও বলছি, জাতিসংঘ একটি সারা পৃথিবীতে কাজ করেন, তারা মানবাধিকার নিয়ে কাজ করেন। তারা যেন সঠিক জিনিসটা কারো মুখের থেকে, এক পক্ষ থেকে না শুনে, সেটি যেন উভয় পক্ষ থেকে শুনে সেইটা যেন বাস্তবায়ন করে এবং পুনরায় যেন তারা তদন্তটা করেন। প্রথম অ্যাপোলো হসপিটালে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, তখন কিছু দুষ্কৃতীরা তারা মোটরসাইকেলে মুখ বেঁধে তারা রাস্তায় গিয়ে সেখানে বদ্ধ করে দিয়েছিল। দ্বিতীয়বার তারা আমাকে ইউনাইটেড, যেটা এভার কেয়ার, যেটা ওটা আমরা আগে অ্যাপোলো হিসেবে চিনতাম, যেটা বসুন্ধরার ভিতরে, যেটা হ্যাঁ এভার কেয়ার এখন যেটা নাম। আর দ্বিতীয়ত হচ্ছে ইউনাইটেড, যেটা গুলশান, উঠেও আমাকে ট্রাই করা হয়। তৃতীয় চতুর্থ ধাপে এসে আমাকে কর্মীটোরা হসপিটালে। তো জাতিসংঘ একটা আন্তর্জাতিক মানেরই, আমরা মনে করি তাদের কাছে কেউ মিথ্যা তথ্য দিয়েছে। আমি এখনো বিশ্বাস করি তারা যেন পুনরায় সঠিক তথ্যটা দেয়। কারণ আপনারা দেখেন, আমি যখন সিঙ্গাপুরে ছিলাম 19 জুলাই থেকে 2024, আমি যখন রাত্রে চলে যাই, 20 তারিখের পরে যতগুলা এখানে মার্ডার হয়েছে, গুলিতে মারা গেছে, সেই সব আবার দেখলাম গাজীপুর, তারপরে আপনার শ্রীপুর, তারপরে উত্তরা, বিভিন্ন জায়গায় আমাদেরকে সেই মার্ডার কেসে আসামি করা হয়েছে। আপনি দেখেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি সিঙ্গাপুরে যেখানে হসপিটালে চিকিৎসা নিতে ছিলাম, আমি মৃত্যুর মধ্যে প্রায় কাছাকাছি অবস্থান ছিলাম, আমি চিকিৎসার মধ্যে ছিলাম ডাক্তারদের কাছে। সেই জায়গায় আমি সিঙ্গাপুর থেকে কিভাবে এখানে আবার প্রত্যেকটা মার্ডার কেসের মধ্যে আমাকে আসামি করা হলো? তাহলে কি এটা কি ন্যায় বিচার হলো? এটা কি সুশাসন হলো? যেমন আমাদের দেশে যেটা আমরা ন্যায় বিচার পাচ্ছি না, আমি মনে করি আন্তর্জাতিক মহলকেও অনুরোধ করব এটা যেন আবার পুনরায় তারা তদন্ত করে এবং সশরীরে আমাদেরকে যেন সাক্ষী হিসেবে না হয়, এবং আমাদের যারা এখানে বাস্তবে যার সব লোকগুলা নিরপেক্ষভাবে ছিল তাদের কাছ থেকে যেন তথ্য নেওয়া হয়। কারণ যদি সঠিক সময়ে বা সঠিক মানুষ দ্বারা যদি সেখানে সঠিক তদন্তটা না হয়, তাহলে কোনো পক্ষকে খুশি করার জন্য তদন্ত হয়, তাহলে মানবাধিকার বলতে মানুষ সারা পৃথিবীতে আর কিছু পাইবে না, যেটা আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত। আমি আবারও বলছি, আমরা যে সময় দেশের বাইরে ছিলাম, বিদেশে চিকিৎসা অবস্থায় ছিলাম, সেখানে বাংলাদেশের কোন আইনে, কোন ধারায় আমাদের বিরুদ্ধে 302 মানে মার্ডার কেসের, যেটা মৃত্যুদণ্ডিতর মতন অপরাধ, সেই সব মামলার মধ্যে আমাদেরকে নাম দেওয়া হয়েছে। বিশেষ করে আমার এবং আমাদের সহকর্মীদেরকে সকলের নামে এখানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে কি এটা আমি ন্যায় বিচার পেলাম না? এটা ন্যায় বিচারের নামে একটা প্রহসন চলছে, সেটাই আমি মনে করি। আমরা জাতিসংঘকে বিশ্বাস করতে চাই, তাদের কর্মের মাধ্যমে সেটি যেন আবার পুনরায় তদন্ত করা হোক, তাহলে সঠিক ঘটনাটা বেরিয়ে আসবে। জানেন, আমার এই জায়গা থেকে পুরো মাথার এটা পার্ট হয়ে গেছিল, সেটা এখান থেকে সেই সিঙ্গাপুর থেকে তারা উন্নত চিকিৎসা দিয়ে জয়েন দিয়েছে। কিন্তু আমার যেহেতু ব্রেনের মধ্যে আঘাত লেগেছে, আমার স্মৃতিশক্তিটা সম্পূর্ণ হওয়ার জন্য সময় লাগবে। আচ্ছা, এটা জানেন আপনি, যখন আমি সিঙ্গাপুরতে আসি তখন ডাক্তার আমাকে 90 দিনের সময় দিয়েছিল। 90 দিনের পরে আমাকে আবার সিঙ্গাপুরে যাওয়ার জন্য বলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে রাখছে। সেখানে আমরা এয়ারপোর্ট তো ভালো, আমরা রাস্তাঘাটে কোথাও বের হইতে পারছি না। চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমি মনে করি। যেহেতু আমি একজন রুগী, সেই হিসাবে আমার মাও একজন এখানে রুগী, অসুস্থ অবস্থায় আছে, আমরা সেখানে চিকিৎসাও পাচ্ছি না। কারণ আমাকে এখানে আইন শৃঙ্খলা দিয়ে তারা
এবং তাদের কিছু লোক দিয়ে তারা আমার মৃত্যু নিশ্চিত করতে চায়। সেই হিসেবে আমি মনে করি আমি বাঁচার জন্য আমি একজন মানুষ, আমি একজন জনপ্রতিনিধি ছিলাম, সেই হিসাবে আমি মনে করি আমি মনে করি গাজীপুরের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকই আমাকে ভোট দিয়েছে আমার কারণে এবং আমার কর্মের জন্য। আমার মাকে তারা এখানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেছে, কিন্তু আমাদের উপরে অত্যন্ত নির্মমভাবে আমাদের এবং আমাদের পরিবার এবং বিশেষ করে আমাদের গাজীপুরের সাধারণ মানুষের উপরে বড় কষ্টদায়ক অবস্থান বর্তমান চলছে। সেই জন্য আমি অনুরোধ করব যারা রাষ্ট্রে পরিচালনা আছেন তারা মানবিক হন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, মানুষের যেন আর ক্ষতি না হয়। সকল মানুষ আমরা সকলকে নিয়ে একসাথে থাকতে চাই। আইন এবং নিয়ম কানুন এবং সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা সকলের কাছে নিয়ে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। প্রিয় গাজীপুরবাসীর জন্য আমি এতটুকুই চাই, গাজীপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা সবাই নিরাপদ থাকতে চায়। আমাদের দেশের মানুষ সবাই নিরাপদে থাকতে চায়। সেজন্য আমি মনে করি রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য সৎ এবং দক্ষ ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু রাষ্ট্র দখল করে মানুষের উপর অত্যাচার করা এটা কোনো মানব কল্যাণের জন্য কাজ নয়। আমি আবারও অনুরোধ করব আমাদের কোনো মিথ্যা বা কোনো সাংবাদিক বা কোনো মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রশ্ন তুলে আমাদেরকে যেন প্রশ্নবিদ্ধ না করা হয়। আমরা প্রিয় স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। সবার জন্য আমাদের সেই শুভকামনা। আমরা চাই আমাদের যেন একটি ভাই একটি বোন রাষ্ট্রের একটি নাগরিক যেন আর তার পরিচালনা করতে পারে। যেমন আমি গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষের জন্য চাই, ঠিক সেভাবে সারা দেশের মানুষের জন্য আমি সবার নিরাপত্তাটা কামনা করি।